প্রথমবারের মতো মেট্রো রেলে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা। তৃতীয় পক্ষ দিয়ে কাজ শুরু করতে দ্রুতই আহ্বান করা হবে উন্মুক্ত দরপত্রের। সব ঠিক থাকলে আগামী বছরেই সম্পন্ন করা যাবে নিরীক্ষার কাজ, বলছে কর্তৃপক্ষ। এমন উদ্যোগ ইতিবাচক হলেও নিরাপত্তা সুপারিশ সঠিকভাবে মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। 2022 সালের 28 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় দেশের প্রথম মেট্রো রেল সেবা। আর মতিঝিল পর্যন্ত যাত্রী চলাচল শুরু হয় 2023 সালের শেষে। কিন্তু 2024 সালের নির্বাচন সামনে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার পূর্ণাঙ্গ সেফটি অডিট ছাড়াই তাড়াহুড়ো করে মেট্রো রেল চালু করে। তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা নিরীক্ষার কথা থাকলেও তা আমলে নেওয়া হয়নি। এর কুফল এখন বয়ে বেড়াচ্ছে রাজধানীবাসী। ডিএমটিসিএল বলছে, নিয়ম থাকলেও আওয়ামী লীগ আমলে ঠিকাদার ও পরামর্শকদের কাজে প্রশ্ন তোলা ও জবাবদিহিতার বিষয়টি গুরুত্ব পায়নি। বেশ কয়েকটি দুর্ঘটনার পর তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে দুটি ফরাসি প্রতিষ্ঠান নিজেদের আগ্রহ জানিয়ে চিঠিও দিয়েছে। রেভিনিউ কালেকশন যাওয়ার আগে ওটা ম্যান্ডেটরি প্রায় সব দেশেই পৃথিবীর। আগামী বছর, এই বছর যদি চলতে পারে, ঠিক মতো চলে। ফ্রেঞ্চ দুইটা কোম্পানি অফার দিচ্ছে আমাকে ইন রাইটিং, অনলি জাস্ট খালি যেহেতু আমি ইনিশিয়েটিভ নিচ্ছি ওইভাবে আসছে, আমি মার্কেটে যাব এখন। আর 70 বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি জ্ঞান না থাকলেও শুরু থেকে রাজনৈতিক বিবেচনায় মেট্রো রেল ছিল আমলাদের নেতৃত্বে। চালুর পর থেকে ডিএমটিসিএল একটি নিরাপত্তা প্রতিবেদনও জমা দেয়নি। অডিটের যে মাল্টি স্টেজ যে পদ্ধতি, যেটা গ্লোবাল কমপ্লায়েন্স এবং রিগোরাস যে পদ্ধতিটা অনুসরণ করা হয়, এবং তৃতীয় পক্ষ এবং যাদের আসলে টেকনিক্যাল ক্যাপাসিটি আছে তাদেরকে দিয়ে করানো যে বিষয়গুলো, এটা কিন্তু অনুসরণ করে আমাদের ভবিষ্যতে মেট্রো নির্মাণ এবং পরিচালনায় যেতে হবে। মেট্রো রেলের ত্রুটি সংশোধনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 9 মাস পর আজ থেকে পর্যটকদের জন্য খুলেছে সেন্ট মার্টিন দ্বীপ। তবে নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে ভ্রমণকারীদের। ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাত যাপনের সুযোগ থাকবে। এদিকে গত মৌসুমে 6টি জাহাজ কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচল করলেও এবার অনুমতি পেয়েছে মাত্র 2টি জাহাজ। তবে পর্যটক কম থাকার শঙ্কায় আজ থেকে জাহাজ চালু করতে রাজি নয় মালিক সমিতি। এছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা। অন্যদিকে পর্যটকরা বলছেন, জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে। সেক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন কোনো সুযোগ মিলবে না। সেন্ট মার্টিন ভ্রমণে পরিবেশ মন্ত্রণালয়ের 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, গত মৌসুমে আমরা দেখেছিলাম যে 6টি জাহাজ চলাচল করলেও এবার মাত্র 2টি জাহাজ অনুমতি পেয়েছে, কিন্তু রাত যাপনের সুযোগ না থাকায় জাহাজ চালু করতে রাজি হয়নি জাহাজ মালিকরা। এ বিষয়ে কোনো সুরাহা হয়েছে কিনা, আর যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে জাহাজ মালিকরা কি বলছেন? হ্যাঁ, মূলত হচ্ছে যে ট্যুরিজম মিনিস্ট্রির যেটি সফটওয়্যারের কথা বলা হচ্ছে, যারা পর্যটকরা সেন্ট মার্টিন যাবেন তাদেরকে আগে নিবন্ধন করতে হবে। সেই নিবন্ধনের যে প্রক্রিয়াটি সেটি এখনো পর্যন্ত চালু করতে পারেনি মন্ত্রণালয়। এবং পাশাপাশি যেহেতু আপনারা জানেন দিনে গিয়ে দিনে আসতে হবে, সেরকমই বলা হচ্ছে। যেহেতু আজকে 1 নভেম্বর, আজকে থেকেই সেই যাত্রাটি হওয়ার কথা ছিল, কিন্তু 2টি জাহাজে অনুমতি দেওয়া হয়েছে। সে 2টি জাহাজ আজকে যে নুনিয়াচড়া বিআইডব্লিউটি ঘাট থেকে ছেড়ে যায়নি। আমি জাহাজ মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে অর্থাৎ বিআইডব্লিউটি ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে লাগবে 6 থেকে 7 ঘন্টা, অর্থাৎ ফিরতি পড়তেও একই সময় লাগবে। অর্থাৎ 14 ঘন্টা জার্নি করার পর একজন পর্যটকের আসলে সেন্ট মার্টিন ভ্রমণের যে আকাঙ্ক্ষা বা ওখানে গিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান দেখবে সেরকম আগ্রহ অনেকটা নাও থাকতে পারে। এবং পাশাপাশি এখানকার যারা পর্যটকরা আসেন কক্সবাজারে, তাদের সাথেও আমার কথা হয়েছে। তারা বলছেন যে রাত্রি যাপনের যে বিষয়টি সেটি যদি সুযোগ করে দেওয়া হয়, তারা হয়তো পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। যদিও বা ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাস রাত্রি যাপনের সুযোগ দেওয়া হয়েছে। তো আসলে কবে আনুষ্ঠানিকভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে
সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি জাহাজ মালিকদের কাছ থেকে। এবং যে 12টি শর্ত দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় বা সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন মন্ত্রণালয় থেকে যে 12টি শর্ত দেওয়া হয়েছে, এই শর্তের বেশ কিছু শর্ত পর্যটনের সাথে সাংঘর্ষিক বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। এবং তারা বলছেন শর্ত শিথিল করতে, অর্থাৎ শিথিল করে পর্যটক যাতে ঠিক মতো সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে পারেন। আপনারা জানেন মূলত বছরে 3টি মাস বা 3 থেকে 4 মাস পর্যটক যায়, এবার কিন্তু 3 মাস যাওয়ার সুযোগ করে দিয়েছে। ওখানকার যে সকল বাসিন্দা রয়েছেন তারা সেন্ট মার্টিন দ্বীপের অর্থাৎ পর্যটনের উপর নির্ভর করে তারা চলে। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি সেন্ট মার্টিন দ্বীপে যে যেহেতু জাহাজ যায়নি, বিকল্পভাবে স্পিডবোট নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ রয়েছে। তো সেই সুযোগটাও কিন্তু অনেকটা কাজে লাগায়নি যে পর্যটকরা। আমরা টেকনাফ থেকে কোনো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তো সবকিছু মিলিয়ে আসলে আজকে যেহেতু সেই যায়নি, যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে এইগুলো কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, আর যেটি আপনি বলছিলেন যে কিছু বিষয় পর্যটনের সঙ্গে সাংঘর্ষিক, এই বিষয়ে কোনো সুরাহার কথা কি বলা হয়েছে? এই বিষয়ে আসলে সুরাহার কোনো কথা বলা হচ্ছে না। আমি সরাসরি যেহেতু কক্সবাজার জেলা প্রশাসক এসব বিষয় নিয়ন্ত্রণ করেন, কক্সবাজার জেলা প্রশাসক জানিয়েছেন যে 12টি শর্ত আছে সেই শর্তগুলি কিন্তু সরকারের দেওয়া শর্ত, সেই শর্ত মেনে চলেই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে যেতে হবে। এবং পাশাপাশি যদি কোনো পর্যটক হয়রানির শিকার হয় বা পর্যটকদের সাথে কোনো ধরনের অসদাচরণ করা হয়, সঙ্গে সঙ্গে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তো কঠোরভাবে তারাও কিন্তু এই বিষয়গুলো দেখবেন। আপনারা জানেন যে 12টি শর্তের মধ্যে সেখানে প্লাস্টিকের যে বোতল বা প্লাস্টিকের যে কাপ সেটি বহন করতে নিষেধ করা হয়েছে। তখন এখানকার যারা ব্যবসায়ীরা বলছে তারা বলছেন যে কাচের যে জগ বা কাচের বোতল নিয়ে একজন পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো আসলে সবকিছু মিলিয়ে হচ্ছে নিজেদের সচেতনতার বাড়িয়ে যেভাবে খুব সংক্ষিপ্ত বা স্বল্প পরিসরে নিয়ে যাওয়া যায় এবং পাশাপাশি দ্বীপের যে পরিবেশ বা জীববৈচিত্র্য যাতে হুমকির সম্মুখীন হতে না হয় বা না পড়ে সেই বিষয়ে দেখবার জন্য উভয় পক্ষে অর্থাৎ পর্যটক এবং স্থানীয় প্রশাসন পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। অক্টোবরের প্রথম 29 দিনে 243 কোটি 20 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছর একই সময় এসেছিল 220 কোটি 80 লাখ ডলার। সে তুলনায় প্রবাসী আয় বেড়েছে প্রায় 10%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুসারে চলতি অর্থ বছরের প্রথম 4 মাস জুলাই থেকে অক্টোবরে দেশে মোট রেমিটেন্স এসেছে 1001 কোটি 80 লাখ ডলার, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 14.50% বেশি। এর আগে সেপ্টেম্বরে 268 কোটি 58 লাখ ডলার, অগস্টে 242 কোটি 18 লাখ ডলার এবং জুলাইয়ে 247 কোটি 80 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরে দেশে 30 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল, যা আগের 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 6.5 বিলিয়ন বা 27% বেশি। এদিকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে আবারও 32 বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ই রিটার্ন সিস্টেম ব্যবহার করে 30 নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে সব ব্যক্তি করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় সংস্থাটি। গত অগাস্টে এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করলে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত 10 লাখেরও বেশি করদাতা অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন। এদিকে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে 15 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। দেশে বর্তমানে 1 কোটি 12 লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন। এর মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখ রিটার্ন দাখিল করেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা। এই বন্দরকে
বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেয়, সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ায় আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে, যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে। এ সময় সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানানো হয় গণ অনশন কর্মসূচি থেকে। নইলে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দর অচল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম থেকে বাঁশখালী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল সমুদ্র এলাকা আছে, যে কোনো জায়গায় তারা বন্দর স্থাপন করুক, আমাদের কোনো সমস্যা থাকবে না। এই বন্দরের উপরে একটা সেন দৃষ্টি আছে, যে কারণে আমরা এই যে শ্রমিক কর্মীদের বিভিন্ন কর্মসূচি দিয়েই আমরা এই পর্যন্ত প্রতিহত করে আসছি এবং ভবিষ্যতে আমরা সেভাবে প্রতিহত করব। উন্নতি না হলে হাজার হাজার কোটি টাকা বন্দর কিভাবে লাভ করে, সেই বন্দরের টাকা দিয়ে পায়রা বন্দর হয়, মাতামুহুরি হয়, সেগুলো অকজে পড়ে আছে। বরিশালে অপসোস্যালাইন ওএসএল ফার্মা লিমিটেডের প্রায় 5 শতাধিক শ্রমিক কর্মচারীকে একযোগে ছাঁটাই করা হয়েছে। গত বুধবার ছাঁটাইয়ের চিঠি পাঠায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়া রোডের ওএসএল ফার্মার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা জানান 3 দিনের ছুটি দিয়ে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছে। এখন তারা চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানান। এ বিষয়ে অপসোস্যালাইন ফার্মা কর্তৃপক্ষ বলছে, স্টোরি প্যাক বিভাগটিতে এখন আর উৎপাদন অব্যাহত রাখা সম্ভব নয়। যদি পুনরায় এটি চালু করা হয়, তখন আবারও যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের নিয়োগ দেওয়া হবে। একটা চিঠি আসলো, চিঠিতে লেখা প্রত্যেকের পোস্ট অফিস থেকে যে সবার চাকরিচ্যুত হয়ে গেছে। হঠাৎ করে যদি বলে, আমরা তো অসহায় হয়ে আমরা বরিশালে আসছি, কোম্পানিতে জয়েন করছি, এখন আমাদের যদি চাকরিটা না থাকে আমরা কিভাবে সংসার করব? কখনো অতিবৃষ্টি, কখনো পাহাড়ে অস্থিরতার পর হেমন্তে নতুন রূপে সেজেছে রাঙামাটি। শীতের আগমনী বার্তায় কাপ্তাই লেক ও সবুজ পাহাড়ে ফিরছে প্রাণ চাঞ্চল্য। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আগামী কয়েক মাস। তারই প্রস্তুতিতে ব্যস্ত পর্যটন সংশ্লিষ্টরা। পাহাড়ের উপত্যকায় স্বচ্ছ নীল জলরাশি, নীল আকাশে সাদা মেঘের ভেলা। হেমন্তে কাপ্তাই হ্রদ সেজেছে ভিন্ন অপরূপ সাজে। লেকের পানিতে নৌকা বা ট্রলারে ভ্রমণ, ঝর্ণার ঝিরিঝিরি কলতান মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পর্যটকরা খুঁজে নিচ্ছেন দৃষ্টি ও অন্তরের প্রশান্তি। খুবই এনজয়েবল একটা ওয়েদার। আমাদের ফুল ফ্যামিলি আসছে, তো মোটামুটি 10-12 জনের মতো আসছে আমরা। যে রাঙামাটি দেখে নাই, সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। অনেকদিন ধরে ডুবে থাকলেও এবার পানি কিছুটা কমায় দেখা মিলেছে সেতুর। ওয়েদার এবং সবকিছু মিলিয়ে অনেক ভালোই লাগতেছে। প্রথমবার আসছি। এখানের প্রকৃতি, পানি, মানে সব দিক মিলে অনেক সুন্দর আছে। ঠিক আছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের আগমনী বার্তায় পর্যটনেও সুবাতাস বয়ে যাওয়ার আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আগামী কয়েক মাস পাহাড়ে বাড়বে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। টুরিস্টের আগমন অনেক আশা ব্যঞ্জক আগমন দেখা যাচ্ছে এবং এই সামনে পুরো সিজনটা মনে করি এই অব্যাহত থাকবে টুরিস্টদের আগমন, এবং সরকারের একটা বিরাট রাজস্ব আয় ইনকাম বলে আশা রাখি। পর্যটন মৌসুমে প্রতিদিন রাঙামাটিতে 3 থেকে 10,000 পর্যটকের সমাগম হয়। দৈনিক গড়ে লেনদেন হয় প্রায় 1.5 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের শাটডাউনের মধ্যেও খাদ্য সহায়তা দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। এর ফলে 4 কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে ট্রাম্প প্রশাসনকে। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে 6 বছর পর আবারও শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাশে ব্যর্থ হওয়ায় 1 মাস ধরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 1 অক্টোবর থেকে সরকারি কার্যক্রম বন্ধ থাকায় ফেডারেল অর্থায়ন হচ্ছে না। কিছু অঙ্গরাজ্য ঘাটতি পূরণে নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে, তবে সেগুলো আর ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করেছে ফেডারেল সরকার।
তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির। বড় ধরনের প্রভাব পড়েছে ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ। চলতি সপ্তাহে মার্কিন কৃষি বিভাগ জানায় তহবিলের অভাবে নভেম্বর মাসে খাদ্য সহায়তা বিতরণ করতে পারবে না তারা। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান চাক শুমার। আমেরিকার ইতিহাসে কখনো এমন হয়নি। ডেমোক্রেটিক বা রিপাবলিকান যে প্রেসিডেন্টই হোক, কারো আমলেই শাটডাউনের অজুহাতে স্ন্যাপ তহবিল বন্ধ হয়নি, এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও নয়। স্ন্যাপের সুবিধাভোগীরা ডেবিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পান, যা দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে পারেন। 4 সদস্যের একটি পরিবারের জন্য প্রতি মাসে গড়ে এই সহায়তার পরিমাণ প্রায় $715। এরপরই ট্রাম্প প্রশাসনের নামে নতুন নির্দেশ জারি করে রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। নির্দেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শাটডাউনের অজুহাতে স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করা যাবে না। এর ফলে 4 কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে ট্রাম্প প্রশাসনকে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মতবিরোধে দ্বিতীয় মাসে গড়াতে যাচ্ছে শাটডাউন। সমাধানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে 35 দিন অচলাবস্থা চলে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজায় সামরিক যুদ্ধ থামলেও অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন উপত্যকাবাসী। নগদ অর্থের ঘাটতিতে স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যাংকিং খাত। এ অবস্থায় কেউ কেউ কাঁটা ছেঁড়া টাকা মেরামত করে জীবিকা নির্বাহ করছে, কেউ আবার পণ্য বিনিময়ের মাধ্যমেও মেটাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা। গাজায় থেমেছে বন্দুকের শব্দ, আকাশে নেই আর ধোঁয়ার কুণ্ডুলি। কিন্তু যুদ্ধ শেষ হলেও উপত্যকার মানুষের জীবন এখনও এক অন্তহীন সংগ্রামের নাম। যুদ্ধবিরতির পর যে শান্তির আশায় বুক বেঁধেছিল গাজাবাসী, সে আশার জায়গা নিয়েছে অস্থিরতা, অভাব আর অনিশ্চয়তা। নগদ অর্থের ঘাটতি ফিলিস্তিনিদের জন্য নতুন এক সংকট ডেকে এনেছে। হাতে সামান্য কিছু টাকা থাকলেও তা খরচ করতে পারছে না গাজাবাসী। অনেক ক্ষেত্রে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের হাতে পড়লে সেই অর্থ করা হচ্ছে আত্মসাৎ। 16 অক্টোবর যুদ্ধবিরতির ঘোষণার 6 দিন পর পুনরায় চালু হতে শুরু করেছে উপত্যকার ব্যাংকগুলো। তবে দীর্ঘ লাইনে দাঁড়ালেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে মানুষদের। এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছি। অনেকে সারাদিন দাঁড়িয়ে থেকেও নিজের পালা পায় না। হয়তো আমিও এতক্ষণ দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত কোনো সুযোগ পাবো না। কেউ কেউ ডিম বা চিনি, ছোটখাটো জিনিসেও ব্যাংক অ্যাপের মাধ্যমে কেনাকাটা করছে। তবে বিক্রেতারা অতিরিক্ত ফি নিচ্ছে বলে অভিযোগ অনেকের। এদিকে নগদ অর্থের এই সংকটের মধ্যে কিছু মানুষ নিজের জীবিকা অর্জনের সুযোগ তৈরি করছেন কাটা ছেঁড়া নোট মেরামতের কাজ। আমার দিনে প্রায় $9 মতো আয় হয়। তারপর সেই টাকায় একটা পাউরুটি, রাতের জন্য কিছু খাবার কিনি, শুধু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার। নগদের ঘাটতি এমন এক সংকট তৈরি করেছে যা গাজার মানুষদের জন্য আরো দুঃসহ হয়ে উঠেছে। কেউ কেউ বেচা কেনায় পণ্য বিনিময় পদ্ধতিও অবলম্বন করছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া আজকের মতো অর্থনীতি সারাদিন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।